সমাজে যে অর্থনৈতিক লুটপাট এবং সংকট তৈরি হচ্ছে তার চাপটা সরাসরি এসে পড়তেছে জনগণের উপরে এবং আরও স্পেসিফিক্যালি স্টুডেন্টদের উপরে, তরুণদের উপরে। ফ্যাসিবাদী সময় যে অর্থনৈতিক বন্দোবস্ত যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে, যেটা সমাজে অলিগার্ক মাফিয়া শ্রেণী তৈরি করেছে এবং সমাজে যে বিশেষত তরুণ সমাজ তারা এই সবচেয়ে বেশি বৈষম্যের এই জিনিসটাকে তাদের জীবনে তারা এটার অভিজ্ঞতা লাভ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তরুণরা যখন পড়াশোনা শেষ করে তারা দেখে যে তাদের জন্য আসলে উপযুক্ত বা মর্যাদাপূর্ণ চাকরি নেই। এবং আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা শেষে হয় বিদেশ চলে যেতে হবে, অন্যায় সরকারি চাকরি। আমরা যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু করি তখন আমাদের কাছে এটা স্পষ্ট ছিল যে এই আন্দোলনটা কোটা সংস্কারের দাবিতে হলেও এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং আমরা খুবই সচেতনভাবেই আমাদের আন্দোলনের নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ এই আন্দোলনটাকে সমাজের বৃহত্তর মানুষের সাথে কানেক্ট করতে হলে আমাদের সেই একটা নৈতিক জায়গায় এই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে। শুধুমাত্র গোষ্ঠী স্বার্থের আন্দোলনে করলে এটাকে আমরা বেশি দূর আগাতে পারবো না। ফলে আমরা শুধুমাত্র চাকরির আন্দোলন হয়তো আমাদের প্রধান দাবি ছিল, কিন্তু আমাদের ব্যানার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আপনাদের মনে থাকার কথা, সেই সময় কিন্তু শ্রমিকের মজুরির দাবিতে আন্দোলন হচ্ছিল, দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের দাবি ইত্যাদি দাবিগুলো ছিল। ফলে সমাজের এই বৃহত্তর দাবিগুলোকে কানেক্ট করার জন্যই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার বা এই স্লোগানে শুরু করি, যেটা পরবর্তীতে রাজনৈতিক দাবির দিকে চলে যায়। ফলে আমি যে আলোচনা ছিলাম যে ফ্যাসিবাদী সময় যে অর্থনৈতিক বন্দোবস্ত যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে, যেটা সমাজে অলিগার্ক মাফিয়া শ্রেণী তৈরি করেছে এবং সমাজে যে বিশেষত তরুণ সমাজ তারা এই সবচেয়ে বেশি বৈষম্যের এই জিনিসটাকে তাদের জীবনে তারা এটার অভিজ্ঞতা লাভ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তরুণরা যখন পড়াশোনা শেষ করে তারা দেখে যে তাদের জন্য আসলে উপযুক্ত বা মর্যাদাপূর্ণ চাকরি নেই। এবং আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা শেষে হয় বিদেশ চলে যেতে হবে, অন্যায় সরকারি চাকরি। যখন সরকারি চাকরিতেও কোটার মতো বৈষম্য ব্যবস্থাটা থাকে, সেইটা আসলে আর মেনে নেওয়া সম্ভব হয় না। সেখান থেকে কিন্তু এই আন্দোলনের যাত্রা। ফলে খুবই স্থূলভাবে দেখলেও এই গণ অভ্যুত্থানের শুরুটা ছিল যে একটা অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে, একটা চাকরির দাবি থেকে, কিন্তু এর পিছে কাজ করেছে যে সমাজের যে বৈষম্য ঘনীভূত হয়েছে তার বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ এবং অন্যদিকে যে রাজনৈতিক দমনপীড়ন, সেই সকল কিছু সম্মিলন হয়ে তার বিরুদ্ধে জনগণ আসলে রাজপথে নেমেছে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি যদি আরও পিছনে যান, গত এক দশকে গুরুত্বপূর্ণ অন্তত 3টি ছাত্র আন্দোলন হয়েছে। প্রথমটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, দ্বিতীয়ত হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। এবং এই 3টি আন্দোলনও এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের সাথে জড়িত। 3টি আন্দোলনের সাথে অর্থনৈতিক আকাঙ্ক্ষা জড়িত। যে অর্থনৈতিক যখন সংকট হচ্ছে, চাপ তৈরি হচ্ছে, সাধারণ মানুষের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে, স্টুডেন্টদের উপর ভ্যাট বাড়ানো হলো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু তখন রাজপথে নেমে এসে সেটার প্রতিবাদ জানালো। অর্থাৎ সমাজে যে অর্থনৈতিক লুটপাট এবং সংকট তৈরি হচ্ছে তার চাপটা সরাসরি এসে পড়তেছে জনগণের উপরে এবং আরও স্পেসিফিক্যালি স্টুডেন্টদের উপরে, তরুণদের উপরে। এবং তরুণরা প্রথম এটার বিদ্রোহ করলো ভ্যাট বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। দ্বিতীয়ত 18 সালে এই কোটা সংস্কার আন্দোলন, 24-এর আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল, 18 সালে আন্দোলনও, সেখানেও মূলত চাকরির আন্দোলন, কর্মসংস্থানের আন্দোলন এবং সেই সময় কোটার একটা সুরাহা করা হয়েছিল। এবং ওই বছরই আরেকটি বড় আন্দোলন হয়, যেটাকে আমরা কিশোর বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করি, সেটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলনটা মূলত হচ্ছে নগর পরিকল্পনার প্রশ্ন। অর্থাৎ আমরা ঢাকা শহরে এবং পুরো সারা দেশে আমাদের যে মেট্রোপলিটন, আমাদের সিটিগুলোতে
যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং এই মানুষের জীবন জীবিকাটা কীরকম, আমাদের শহরে বায়ু দূষণ, পরিবেশ দূষণ, ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থানহীনতা, বাসা ভাড়া অত্যন্ত বেড়ে যাচ্ছে। এই পুরা ইকোনমিক সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু ঢাকা শহরের মধ্যবিত্তকে, নিম্নবিত্তকে জীবনযাপন করতে হয়। ফলে নিরাপদ সড়ক আন্দোলনটা ছিল কিন্তু সেই একদম নগর পরিকল্পনার গোড়ার প্রশ্নটা, যে এই নগরকে আমরা আমাদের মতো সজ্জিত করতে পারি না, এই নগর মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। এই ধরনের শহরে মানুষ বেঁচে থাকতে পারে না, তরুণরা বেঁচে থাকতে পারে না। সেই প্রশ্নটাই কিন্তু তারা নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে আসলে উঠে আসার চেষ্টা হয়েছিল। বলে সেই আন্দোলনগুলা, ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার বা নিরাপদ সড়ক, এই আন্দোলনগুলা শেষ পর্যন্ত রাজনৈতিক প্রশ্নে যেতে পারে নাই, রাজনৈতিক দাবিতে পরিণত হতে পারেনি, রাজনৈতিক লড়াইয়ে পরিণত হতে পারে নাই, যেটা এসে পরিণত হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থানে। অর্থনৈতিক আকাঙ্ক্ষার দাবিতে শুরু হলেও এটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? কারণ সরকারের উপর থেকে বিন্দু পরিমাণ ট্রাস্ট উঠে গিয়েছিল। যে সরকারটা ছিল, যে এই সরকার কোনোভাবেই তাকে আর আস্থায় রাখা যাচ্ছে না। সে যা কিছুই বলুক না কেন, এক পর্যায়ে সে কোটার দাবি বা সব কিছুই দাবি মেনে নিল, কিন্তু তারপরে এই সরকারের প্রতি কোনো ধরনের আস্থাই কিন্তু আসলে যারা আন্দোলনকারী আমরা ছিলাম বা তাদের ছিল না। ফলে এবং মানুষের ভিতরে এই অভিজ্ঞতা হয়েছে গত 15 বছরের মধ্যে দিয়ে, গত 15 বছর তো অনেক আন্দোলন হয়েছে, ব্যর্থ হয়েছে। ফলে অভিজ্ঞতাটা হলো যে শেষ পর্যন্ত আমরা রাজনৈতিক লড়াইয়ে না গেলে, চূড়ান্ত লড়াইয়ে না গেলে আন্দোলন সফলতা হবে না। ফলে এটা অবধারিতভাবে গণ অভ্যুত্থানের দিকে গিয়েছে। ফলে আমি মনে করি যে আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এখানে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে। একটা হচ্ছে কর্মসংস্থান এবং তরুণরা কি করবে। আসলে আমাদের সমাজে এই যে ডেমোগ্রাফিতে এখন তরুণদের সংখ্যা এত বেশি, এই তারুণ্যের সৃজন